আচ্ছা, রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর নিয়ে আজকে পড়াশোনা করব। রেফ্রিজারেটর আর তাপীয় ইঞ্জিনের মধ্যে তফাৎ একটাই, যে তাপীয় যে ইঞ্জিনগুলো আছে এরা উচ্চ তাপমাত্রা থেকে তাপ নিম্ন তাপমাত্রায় নিয়ে যায়। যেমন গরম লোহা থেকে তাপ ঠান্ডা বরফে যায় যদি কানেক্ট করা হয় একসাথে। আর রেফ্রিজারেটরের কাজ কি? ঠান্ডা বরফ থেকে তাপ নিয়ে গরম লোহাতে ঢুকে দিবে, একবার সহজ হিসাব। এটাই হলো পার্থক্য। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা থেকে তাপ নিয়ে যায় তাপীয় ইঞ্জিন, আর নিম্ন তাপমাত্রার বস্তু থেকে ঠান্ডা বস্তু থেকে তাপকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যায় রেফ্রিজারেটর। অবশ্যই কাজটা নিয়মের উল্টা, আর নিয়মের উল্টা কাজ করতে গেলে আমাদের যান্ত্রিক শক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ এই রেফ্রিজারেটর এই হলো কাহিনী, যে আমাদের এখানে যান্ত্রিক শক্তির কিছু ঘটনা ঘটবে। তো শুরু করি। এখন এই রেফ্রিজারেটর এটা আসলে একটা তাপগতীয় সিস্টেম। তোমরা যদি সম্ভব আমার সাথে লিখতে পারো, রেফ্রিজারেটর হচ্ছে একটা এটা হচ্ছে একটা তাপগতীয় বদ্ধ, এখন তো বোঝার বিষয় নয় আপাতত, তো তোমরা এখন লিখতে পারো একটা তাপগতীয় বদ্ধ সিস্টেম। এবং এই রেফ্রিজারেটরে আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্রেয়ন। রেফ্রিজারেটর ফ্রেয়ন নামে একটা গ্যাস ইউজ করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যার স্ফুটনাঙ্ক ঘরের কথা বলি বা পরিবেশের, ঘরের লিখলাম যাতে ইজিলি বুঝতে পারো, ঘরের তাপমাত্রা থেকেও কম থাকে। আচ্ছা, লেখাটা শেষ করো। এখন বিষয়টা হলো, এই হলো রেফ্রিজারেটরের মূল মেকানিজম। এই যে শীতল বস্তু, এই কোল্ড বস্তু থেকে তাপটা নিচ্ছে, তাপটা বের করে নিচ্ছে, নেওয়ার পর আরও কিছু শক্তি তার সাথে যুক্ত হওয়ার পর দুটো একসাথে ছেড়ে দিচ্ছে। দেখো এখানে এটা ঢুকতেছে আর একাই বের হচ্ছে না। তারপরে আমরা কি লিখতে পারি? এই যে Q2 ইকুয়াল লিখতে পারি আমরা এটা কি ডাব্লু না? Q2 ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লু প্লাস এই যে Q1, এটাই আমরা লিখতে পারি। আমি আবার বলি, খুবই গুরুত্বপূর্ণ এই কাহিনীটা। আসল বিষয়টা হচ্ছে এই ডাব্লুটা আসলে কি, আমি আবার বলি শোনো আগে। এটা হলো ঠান্ডা বস্তু, আর এটা কি গরম বস্তু। এখন এই ঠান্ডা বস্তু থেকে এই যে দেখো, এই যে ডাব্লু পরিমাণ তাপ তারা বের করে নিয়ে এখানে আসতেছে, আবার এখান থেকে আবার একটা শক্তি ঢুকতেছে, দুইটা শক্তি মিলে গরম বস্তুতে ছেড়ে দিচ্ছে। সহজ বিষয় কি জানো? ধরো এটা মাছ মানে তো বুঝি পাবো। এখন এটা একটা মাছ লিখলে, মানে মাছ থেকে তাপ বের করলো, এই যে মাছ থেকে তাপ বের করলো। আর এইটা কি জানো? এটা এখানে লামডা দিলাম তড়িৎ, তাহলে তুমি আরো ইজিলি বুঝতে পারবা। একটা ফ্রিজ কি কারেন্ট ছাড়া আন্দাজি চলে? তা যে বিদ্যুৎ শক্তিটা মানে ফ্রিজটা চালাইতে যে বিদ্যুৎ শক্তিটা যাচ্ছে, ওটা তো তুমি বাহির থেকে দিচ্ছ ফ্রিজটা চালাইতে, তাহলে ওইটা হলো তোমার কিউ। আর মাছ থেকে যে তাপটা বের করতেছে ওটা হচ্ছে ডাব্লু। ঠিক আছে? তারপর ফ্রিজ কি করে জানো? ফ্রিজ ছাড়ার সময় এই মাছ থেকে যে তাপটা বের করলো সেটাও ছেড়ে দেয়, এবং বিদ্যুৎ শক্তি যেটা ইউজ করছে সেই শক্তিটা পুরোটাই ছেড়ে দেয়। দেখো এটাও ছেড়ে দিচ্ছে, এটা দুটো একসাথে করি এখানে ছেড়ে দিল। এই জন্য আমরা Q2 ইকুয়াল লিখতেছে, যে এই দুটো ঢুকতেছে না, এটা বের হচ্ছে। Q2 ইকুয়াল কি, এই মাছের তাপটা যে নিল সেটাও ছেড়ে দিবে, আর যেটা বিদ্যুৎ শক্তিটা ইউজ হয়েছে সেই শক্তিটাও ছেড়ে দিয়ে, এভাবে ফ্রিজটা ঠান্ডা থাকে, দুটো শক্তি ছেড়ে দেয়। তাহলে এবার বলো তো ফ্রিজের ডাব্লিউ ইকুয়াল কি লেখা যায় এখান থেকে? বলো তাড়াতাড়ি। Q2 মাইনাস Q1। তাহলে বলো তো এইটা কি আসলে? মাছ থেকে যে তাপটা বের করছে, আমি এটাকে ডাব্লিউ ইউজ করছি, বই সাধারণত Q1 Q2 ইউজ করে, কিন্তু আমরা সহজটা বুঝি। বলো তো কাজ কি? ফ্রিজ গরম হওয়াটা কাজ, না মাছ থেকে, শাক থেকে, সবজি থেকে তাপ বের করাটা কাজ? তা আমার তো তাপ বের করাটা কাজ। ফ্রিজ গরম হোক না হোক তো আমার কাজ কি? আমার কাজ হলো মাছটা ঠান্ডা করতে হবে, যে খাদ্যদ্রব্যগুলো রাখবো, যে জিনিসগুলো রাখবো সেগুলো ঠান্ডা, এটাই তো আমার কাজ। তা আমি ওই জন্য কাজ লিখছি। আসলে এটা তাপ। কাজ বলতে এখানে কি, মাছ থেকে যে তাপটা বের করলো, সবজি থেকে যে তাপটা বের করলো সেটা। আচ্ছা, তাহলে এবার বলতো ফ্রিজের কাজ এবার কি লেখা যায়? এটা লেখা যায়, তাই না? এবার তোমরা কিন্তু অবশ্যই জানো যে অবশ্যই যে কর্মদক্ষতা, এই যে ইটা লিখলাম, এটাকে ফ্রিজের ক্ষেত্রে কর্মদক্ষতাকে কে দ্বারা প্রকাশ করে? এটা একটা নাম হলো কার্যকৃত সহগ। এটা একটা নাম হলো আমি নামগুলো লিখি আগে দেখো, যখন বুঝাই তখন বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে
আমরা এই যে কার্যকারণ এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, মানে কর্মদক্ষতা তাপ বিয়ঞ্জনের ক্ষেত্রে বসি না এটা, তা ফ্রিজের কর্মদক্ষতা কি এটা দ্বারা প্রকাশ করা যায়, কোনো বই এটা দ্বারা প্রকাশ হচ্ছে, কে দ্বারা প্রকাশ, কে কোসে বিয়েছেন, বুঝছো কি? এখন এটা কি এটা আর এটা কি কে, এটা কথা হলো কার্যকৃত সহগ বলা যায়, কার্য সম্পাদন সহগ বলা যায়। এবং কে ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা অত জানি না। এটা ইকুয়াল আমরা জানি লব্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি। লব্য কার্যকর শক্তি কোনটা, যেটা আমরা মাছ থেকে তাপ বের করবো, এটাই তো আমার কাজ। লব্যটা কোনটা, লাভ কোনটা, মাছ থেকে তাপ বের করা, শাকসবজি যেগুলো জিনিস আমি রাখছি সেগুলো থেকে তো তাপ বের করাটাই তো আমার কাজ। তাহলে লব্য কার্যকর শক্তি। এখন মোট প্রদত্ত শক্তি কোনটা, আমি দিছি কোন শক্তিটা বলো তো, এই ফ্রিজটা চালাইতে কোনটা শক্তি দিচ্ছি ভাই, এটা তো বের হয়ে গেছে, এটা তো আমার কাজ না। আমি ফ্রিজটা চালাইতে এই শক্তিটা দিচ্ছি না, তড়িৎ শক্তিটা, ফ্রিজ চালাইতে কিন্তু আমি এই শক্তিটা দিছি, আর আমার কাজ কি মাছ থেকে তাপ বের করা। তাহলে এই যে লব্য কার্যকর শক্তি আর এই যে বিদ্যুৎ থেকে যে তড়িৎ যে শক্তিটা ইউজ করছি, ফ্রিজটা তো আন্দাজ চলবে না, বিদ্যুৎ এত চলে। তাহলে এটা হলো লব্য কার্যকর শক্তি, মাছ থেকে যে কাজটা বের করছি, আর এটা হলো যে তড়িৎ চালাইছি, ফ্রিজটা চালাইতে যে তড়িৎ শক্তিটা দিচ্ছি, এটা হলো মোট প্রদত্ত শক্তি। এটা লব্য কার্যকর শক্তি, এটা মোট প্রদত্ত শক্তি। সব এখন এই লব্য কার্যকর শক্তি তো রাখলাম এখানে, আর মোট প্রদত্ত শক্তিগুলো আমরা কি লিখতে পারি দেখো তো। এখানে আমরা মাছ থেকে তাপ বের করছি, বিদ্যুৎ থেকে তাপ দিছি, আর ফ্রিজ কি করছে, দুইটা তাপ একসাথে করে বের করছে। তাহলে সেই কাহিনীটাই তো এখানে করছি। এটা হলো মাছ থেকে তাপ বের করা, সবজি থেকে তাপ বের করা, আর এটা বিদ্যুৎ শক্তিটা, এই দুইটা শক্তি একখানে করে বের করে দিছে না। তাহলে এবার বলো তো Q1 ইকুয়াল, এখান থেকে কি লেখা যাবে, Q2 মাইনাস W, এই W এই পাশে আসলে Q2 মাইনাস W ইকুয়াল Q1 না, আর Q1 এর জায়গায় Q2 মাইনাস W বসেছে, সহজ কথা। এখন তুমি Q1 Q2 কোনটা জায়গায় কি মান বসা জায়গাটা যেন ঠিক থাকে। শোনো না, এইটা হলো মাছ থেকে তাপ বের করার শক্তি, আর এটা হলো তড়িৎ শক্তি। এটা হলো মাছ থেকে তাপ বের করার শক্তি, এটা হলো এটা মাছ থেকে তাপ বের করার শক্তি, আর এটা হলো মোট শক্তিটা। এখানে কে কে আছে, তড়িৎ শক্তি, মাছের শক্তি এবং তড়িৎ শক্তি। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? এখন তুমি বলো তো যে এই কে এর মানটা আমরা বাড়াবো কিভাবে? তুমি যদি কে এর মানটা বাড়াইতে চাও, আচ্ছা দেখা যাচ্ছে না, আচ্ছা এইখানে আসো, এইখানে কি দেখা যায় দেখো তো। আচ্ছা তোমার বিবেক কি বলে, এই কে এর মানটা যদি বাড়াইতে চাও কি করবা? এইখানে ভাবো, কে এর মানটা যদি বাড়াইতে চাও, তাহলে কে এর মানটা যদি বাড়াইতে চাও, তাহলে ডাব্লুর মানটা বাড়াবো না কমাবো? ডাব্লুর মানটা তুমি বাড়াবা। কে এর মানটা যদি বাড়াইতে চাও, তাহলে বলো তো এই Q1 এর মানটা বাড়াবো না কমাবো? Q1 এর মানটা তুমি কমাবে, কারণ এটা তো আমাদের স্বাভাবিক জেনারেল নলেজ, তাই না? হ্যাঁ, তাহলে লবার হরে খেলা। তাহলে এইটা দিয়ে একটা রহস্য আসতেছে। কি রহস্য জানো? এই কর্মদক্ষতা যত বাড়বে, কর্মদক্ষতা 60%, কর্মদক্ষতা 70%, কোনটা ভালো করো প্লিজ? কোনটা ভালো? একটা 60%, 70%, কোনটা ভালো? 70% এটা ভালো। তা কর্মদক্ষতা যত ভালো হবে, ফ্রিজটা তত ভালো, নাকি? এবার বলো তো, কর্মদক্ষতা ভালো হওয়ার জন্য কার মানটা বেশি লাগে? তার মানে মাছ থেকে তাপ বের করার শক্তিটা যত বেশি হবে ততই ফ্রিজটা ভালো। তার মানে অল্পতে জিনিসটা ঠান্ডা করতে পারতো না, তো কাজেই হচ্ছে ঠান্ডা করা, নাকি? আর এই শক্তি যত কম হবে তত কারেন্ট বিল কম আসবে, সোজা হিসাব। তাই এটা তো কারেন্ট বিলটা, এটা কি তড়িৎ শক্তিটা না? ফ্রিজটা চালাইতে যে কারেন্ট তো লাগবে, কারেন্টের বিল উঠবে না? তাই এই শক্তিটা যত কম লাগবে। আমি দেখা গেল যে 2 ইউনিটে এখন সারাদিন যাবো, তো আমরা অনেকগুলো খাবার ঠান্ডা করে ফেলছি, 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তা আমাদের লাভ হলো না? তার সিস্টেমটা এই, অর্থাৎ অল্প একটু তড়িৎ শক্তি দেবো, দিয়ে অনেকগুলো খাদ্য থেকে তাপ বের করতে পারবো, তাহলে ওই ফ্রিজটা ভালো ফ্রিজ। এই বিষয়টা বুঝে পেয়েছো? থ্যাংকস। এখন এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, যে আরেকটা জিনিস তোমাদের শিখেই লেখো। এখানে এটা কি দেখা যাচ্ছে? না, দেখা যায়। এইটা কি এই পর্যন্ত দেখা যায়? এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? তাহলে মূল সূত্রটা আমরা কি পাচ্ছি দেখো তো। কে ইকুয়াল আমরা কি পাই, কি বের করলাম? W/Q1। বুঝতে পারছো এটা কোনটা কার মান? W/Q1 পাচ্ছি, তাই না? তারপর আমরা কি পাচ্ছি, W। Q1 এর জায়গায় কি লেখা যায়? T2 মাইনাস W। তারপরে কি T2 মাইনাস T1 মাইনাস T2। এখন লেখা শুরু করো। হ্যাঁ, যদি চাও, যদি সম্ভব হয় তাহলে লেখো, এগুলো তার লেখার কোনো কাজ নেই। তাহলে এইটা কার তাপমাত্রা? সহজ কথা, আমি মাছ বলতেছি কেন বলো তো? তুমি সহজে যাতে বোঝা আসলে ওই তাপমাত্রাটা কার তাপমাত্রা। এটা শীতল বস্তুর তাপমাত্রা, আমি শীতল না দিয়ে বললাম যে মাছের তাপমাত্রা। মাছটা কি গরম না ঠান্ডা? মাছটা তো ঠান্ডাই তো, আর আমরা তো ঠান্ডা বস্তুটাকে আরো শীতল করতেছি, এটাই তো খেলা, নাকি? আর আর এইটা কার তাপমাত্রা? এইটা হলো গরম বস্তুর তাপমাত্রা, এটা হলো মানে উচ্চ তাপমাত্রা। এখন উচ্চ তাপমাত্রা কোনটা? এখানে লেখো উচ্চ তাপমাত্রা। কি লিখছো কি? তাহলে উচ্চ তাপমাত্রা বা উত্তপ্ত বস্তুর তাপমাত্রা। আচ্ছা, লেখা কি শেষ করছো? এখন ভাইয়া এইটা না হয় বুঝলাম যে এটা শীতল বস্তুর তাপমাত্রা, এখানে নামটা তাও লিখিয়ে দিই তোমাদের। দেখা যাচ্ছে কি? এটাও দেখা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে দেখো এই যে T1টা, এটা হলো উত্তপ্ত বস্তুর তাপমাত্রা, উত্তপ্ত বস্তুর
তাপমাত্রা। আর এই T2টা কি শীতল বস্তুর তাপমাত্রা। শীতল বস্তু কোনটা? মাছের তাপমাত্রা, আমরা যে জিনিসগুলো রাখি। আর এই উত্তপ্ত বস্তুর তাপমাত্রাটা আবার কি? এটা তো একটা কথা, এটা আসলে পরিবেশের তাপমাত্রা সহজ হিসাব। তোমার এখানে তো দুইটাই খেলা, একটা হলো তুমি যে জিনিসটা রাখছো রেফ্রিজারেন্ট যেটা, সেইটার শীতল বস্তু, আর ওই শীতল বস্তু থেকে তাপটা কোথায় রাখবে? পরিবেশে রাখবে। পরিবেশটা কি? ঘরের তাপমাত্রা বেশি না? বেশি তাপমাত্রার দিকে দিবে। এটা হলো এক কথায় এটা ঘরের তাপমাত্রা লেখো তো, এটা হলো ঘরের তাপমাত্রা, ঘরের তাপমাত্রা। আর এটা হলো মাছের তাপমাত্রা বা শীতল বস্তুর তাপমাত্রা। বুঝতে আশা করি। আচ্ছা শোনো, প্রতীকগুলো কোনো ফ্যাক্ট না। এখানে বিষয়টা হচ্ছে যে সব বইয়ে একই রকম প্রতীক ইউজ করে নেই। এখানে কিছু বই আছে যে মাছ থেকে যে তাপমাত্রা, শীতল বস্তু থেকে যে তাপমাত্রা বা ভিতরের পরিষ্কার থেকে যে তাপমাত্রাটা বের করে ফ্রিজ, সেটাকে Q1 দ্বারা করছে, প্রতিকায়িত করছে। আর এটাকে W দ্বারা প্রতিকায়িত করছে। এই যে কম্প্রেসার যে তাপটা নিচ্ছে, মানে বিদ্যুৎ শক্তিটা, এটাকে W দ্বারা প্রকাশ করছে। তো এখানে এটা বিষয় না যে মাছের তাপমাত্রা বা ঘরের তাপমাত্রাটা বিষয় না। একটা জিনিস খেয়াল রাখবে যে শীতল বস্তুর তাপমাত্রাটা কোথায় থাকবে? উপরে থাকবে। আর এখানে পরিবেশের যে তাপমাত্রা, ঘরের যে তাপমাত্রা, বাহিরের যে তাপমাত্রা, উত্তপ্ত বস্তুর যে তাপমাত্রা, সেটা এখানে থাকে। তুমি সেটাকে এখন T1 দ্বারা প্রকাশ করো বা T2 দ্বারা প্রকাশ করো। উপরে শীতল বস্তুর তাপমাত্রা, নিচে গরম বস্তুর তাপমাত্রা মাইনাস শীতল বস্তুর তাপমাত্রা। এটাই। এখন তুমি A ধরো, B ধরো, C ধরো, তোমার ধরো। থ্যাংকস, বুঝে পেয়েছো। আর এই যে রেফ্রিজারেটরের যে কর্মদক্ষতাটা যে আছে, এই যে কার্য সম্পাদন যে সহগটা, এটার মান সাধারণত 2 থেকে 6 এর মধ্যে থাকে। আর এইটা হচ্ছে কি, এটা তড়িৎ শক্তিটা। এই তড়িৎ শক্তিটা কে নেয়? কম্প্রেসার নেয়। কম্প্রেসার কি আমরা এখন শিখবো, আর গঠনটা শিখলে বুঝতে পারবো যে কোন ঘটনা কীভাবে ঘটে। আর এগুলোর মেকানিজম তো ইনশাল্লাহ দেখাইলাম, বুঝছো কি। আর মাছ বারবার বলতেছি যাতে তুমি স্পষ্ট বোঝো। মাছ থেকে তাপ বের করে তড়িৎ শক্তি ফ্রিজটা নেয়। তড়িৎ শক্তি নিয়ে তো সে মাছ থেকে তাপ বের করে, শক্তি না দিলে আবার মাছ থেকে তাপ বের করবে কীভাবে? এই দুইটা শক্তি সে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এই হলো খেলা। এটা আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, তা এই যে রেফ্রিজারেটর 4টে পার্ট থাকে, দেখা যাচ্ছে কি সব এখানে? হ্যাঁ, রেফ্রিজারেটর কটা পার্ট থাকে বলো? 4টে পার্ট থাকে। 4টে পার্ট, একটা হলো কম্প্রেসার, একটা কন্ডেন্সার, একটা ভালভ, একটা ইভাপোরেটর। এখন কম্প্রেসারে প্রচন্ড চাপ দেয়, কম্প্রেসার যে কাজটা করে 4টে। আমাদের হার্ডের কটা পার্ট, মানে কৌডে আছে কটা? 4টে কৌডে আছে না, ওইরকম 4টে কৌডে। তাহলে কম্প্রেসার প্রচন্ড চাপ দেয়, কন্ডেন্সার গ্যাসকে তরলে রূপান্তরিত করে। আর ভালভ কি করে? এই ভালভটা, এই যে এক্সপেনশন ভালভ, এটা চাপটা এখানে কমে যায়, এখানে চাপ কমে যায়। আর ইভাপোরেটর কি করে? তাপ নিয়ে তরলকে কি করে? বাষ্পীভূত। তরলকে কি করে? বাষ্পীভূত। আচ্ছা, তা আশা করি এটা বুঝতে পারতেছি। তা কোনটার কি কাজ এটা একটু সামাপ। এখানে দেখো মূল কাহিনীটা হয় না, হচ্ছে না কোথায়? কম্প্রেসার আছে না, কম্প্রেসার এটা কি করে? প্রচন্ড চাপ দেয়। আসলে এই যে বাষ্পটা আছে না, এখানকার শুরু করি এখান থেকে। ফ্রেয়ন আছে। রেফ্রিজারেন্টের নাম কি? ফ্রিজে যে তরলটা গ্যাসটা ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় শিখলাম। হ্যাঁ, তাই এখন এইটা কি বাষ্প। তাহলে এই কম্প্রেসার যখন বাষ্পকে প্রচন্ড চাপ দিবে, তখন সে কি করবে? তরলে পরিণত হবে। প্রচন্ড যখন চাপ দিবে সেটা তরলে পরিণত হয়। এখানে কিন্তু এই বাষ্পটা এখানে এসে তরলে পরিণত হলো। এখন তোমরা তো জানো, যদি বাষ্প তাপ ছেড়ে দেয় তখনই কিন্তু তরল হয়। আর তরল যদি আরো তাপ ছেড়ে দেয় তখন সে কঠিন হয়। তাহলে এই বাষ্পটা যখন এখানে চাপ পাবে প্রচুর, তখন এটা তরল হবে। আর যখন এই বাষ্পটা কম্প্রেসারে প্রচন্ড চাপ পাবে, প্রচন্ড চাপ দেয়, প্রচন্ড চাপ যখন পাবে তখন সে তরল হবে। আর আমরা জানি বাষ্প তাপ ছেড়ে দিয়ে তরলে পরিণত হয়। অর্থাৎ এই বাষ্পটা যখন চাপ পাবে, তরল হবে, তখন সে কিছু তাপ ছেড়ে দিবে, কিছু হিট আউট হয়ে গেল। ওটা কোথায় গেছে? ঘরে গেছে, পরিবেশে গেছে। তাহলে কিছু তাপ সে ছেড়ে দিয়ে তরল হয়েছে না? তরল হচ্ছে এটাকে বলা কি? কন্ডেন্সার। কন্ডেন্সারে ওই তরলটা ফ্লো হওয়ার পরে কি হলো? এই কন্ডেন্সার থেকে এই তরলটা, এই তরল রেফ্রিজারেন্টটা কি করবে? আস্তে আস্তে এক্সপেনশনে আসবে। আর এক্সপেনশনের চাপটা একেবারে, এটা যেমন চাপ দেয়, এক্সপেনশন চাপটা কি করে? এক্সপেনশন ভালভ কি করে? চাপ কমে দেয়। এখানে তো নর্মালি একটা চাপ আছে, চাপটা এখানে প্রচুর দিছে, তারপর একটু চাপটা কমে গেছে। তারপর মানে যখন তরল হয়েছে তখন তো কিছু তাপ ছেড়ে দিবে, গ্যাস থেকে তরল হয়েছে। তারপর ওই তরলটা যখন আস্তে আস্তে এক্সপেনশন ভালভে আসে, এইখানে চাপটা আরো এত বেশি কমে যায় যে হুট করে যখন কমে যায় তখন এইটা প্রায় বাষ্পের মতো হয়। এই তরলটাই যখন চাপটা একেবারে কমে যায়, ফ্রেয়ন তো বললাম যে ঘরের চেয়েও স্ফুটনাঙ্কটা কম, মানে একটুতে বাষ্প হয়ে যায়, একটুতেই তরল হয়ে যায়। তাহলে এই রেফ্রিজারেন্টটা যখন এখানে এসে দেখতেছে চাপটা একবারে কমে যাচ্ছে, তখন হুট করে একটু হিসাবের থেকে বেশি শীতল হয়ে যায়। মানে এত বেশি শীতল হয়, এখানে যে মাছ মাংস রাখছো তার থেকে বেশি শীতল হয়ে যায়। এই তরলটা শীতল যখন হচ্ছে তখন কি করবে? এইটার থেকে বেশি শীতল হলো কি? এই তরলটা যখন এখানে এসে একবারে চাপটা কমে গেছে, তখন এটা কিন্তু স্বাভাবিকের থেকে অনেক কমে যায় তার তাপমাত্রাটা। তাহলে এখন কি মাছ মাংসের ঠান্ডা মাছ মাংসের তাপমাত্রার থেকেও কম হয়ে গেল এই তরলের তাপমাত্রা, যার ফলে
এই যে খাদ্যবস্তু থেকে তুমি ফ্রিজে যে জিনিসগুলো রাখছো কি করে সে সেগুলোর থেকে এটা তো এখন উচ্চ তাপমাত্রা হলো আর এটা তো এখন শীতল হয়েছে অনেক, তখন এখান থেকে তাপ ঢুকতেছে, এই যে খাদ্য থেকে যে তাপটা ঢুকতেছে তখন আমরা ওইটাকে কি বলতেছি, বলতেছি। ওইটা আমাদের কাজ, আমাদের কাজ তো এটা, এগুলো তো আমাদের কাজ না, আমাদের এইটা দরকার। তারপর এই যে যখন এই তরলটা এখানে আসার পরে হুট করে যখন অতিরিক্ত চাপ এখানে দেখতেছে একে চাপটা একবারে কম, তখন এটা একবারে স্বাভাবিকের থেকে বেশি শীতল হয়, হওয়ার পরে এখানে কোথায় আসে, খাদ্য থেকে আসে। খাদ্যবস্তু থেকে যখন এটা বেশি শীতল হয় তখন খাদ্যবস্তু থেকে সে তাপ গ্রহণ করে, আর খাদ্যবস্তু থেকে যখন তাপ গ্রহণ করে তখন সে বাষ্প হয়ে যায়। এই যে দেখো আবার বাষ্প হলো, ওই বাষ্পটা আবার কম্প্রেসারের কাছে আসে, কম্প্রেসারের কাছে আসে, কম্প্রেসার ওই বাষ্পকে কি করবে, প্রচন্ড চাপ দিবে, চাপ দিলে গ্যাসকে চাপ দিলে তরল হয়। এখন আমরা তো জানি গ্যাস থেকে তরল হয়ে তাপ ছেড়ে দিতে হয়, তখন এই যে বাষ্পটাকে কম্প্রেসার চাপ দিয়ে তরলে পরিণত করতে, আর ওই তরলটা বাষ্প থেকে তরল হইতে অবশ্যই এক্সট্রা তাপটা ছেড়ে দিবে, তখন সে কন্ডেন্সারে এসে এই যে তাপটা ছেড়ে দিল পরিবেশে, পরিবেশে যখন ছেড়ে দিল তখন তো এটা একটা নর্মাল একটা তরল, এই তরল আসতেছে কন্ডেন্সার দিয়ে, তরল আসতেছে হুট করে যখন এক্সপেনশনে আসে, এই এক্সপেনশন ভালভে যখন আসে তখন হুট করে চাপটা প্রচন্ড কমে যায়, প্রচন্ড কমে যাওয়ার কারণে আর শীতলতাটা এত বেশি হয় খাদ্যের থেকে বেশি ঠান্ডা হয়ে গেল এই তরল, হওয়ার পর যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে গেল যখন এখানে আসে খাদ্যবস্তুর কাছে, তখন খাদ্যবস্তু থেকে তাপ আবার ওই তরলটাতে ঢুকলো, আর এরা তো ফিরে এর অতিরিক্ত তাপ ছাড়লে একবারে ঠান্ডা, তাপ গ্রহণ করলে একেবারে বাষ্প হয়। এই লোক যখন হুট করে আসলো, এদের লোক তো না, এইটা যখন এক্সপেনশন ভালভে আসলো, আসার পরে যখন চাপটা একেবারে কম পায় তখন সে একেবারে শীতল হয়, যেটা খাদ্যবস্তু থেকে শীতল। তারপরে খাদ্যবস্তু শীতল হওয়ার কারণে কি, খাদ্যবস্তু থেকে অবশ্যই তাপ নিবে, শীতল বস্তু তো তাপ নেয়, নেওয়ার পরে যখন ফিরে একটু তাপ নিচ্ছে তখন সে আবার বাষ্প হচ্ছে, মানে ঝামেলা, একটু তাপ পেলে বাষ্প হয়, বাষ্প যখন হয়েছে তখন আবার কোথায় আসবে, কম্প্রেশন। তাহলে আমরা তাহলে কি বোঝা যাচ্ছে, এই যে এখান থেকে আসতেছে তাপ নিচ্ছে, নিয়ে আবার কম্প্রেসরে আসতেছে, আবার কম্প্রেসর থেকে আস্তে আস্তে আবার এখানে এসে তাপ নিচ্ছে, নিয়ে আবার কোথায় যাচ্ছে, তাহলে এই যে ডাব্লিউটা যে আমরা লিখি সূত্রে যে আমরা বললাম কে ইকুয়াল কি লিখছিলাম জানি, ডাব্লিউ বাই কিউ1, তাহলে বলো তো এই কাজটা কয়টা চক্রের কাজ, একটা চক্রের কাজ। এই যে তাপ নিল, না আবার এখানে আসলে আসার পর আবার ঠান্ডা হয়েছে, আবার তাপ নিল, এটা একটা ডাব্লিউ, আবার এখানে ডাব্লিউটা নেওয়ার পরে এখানে ঘটনা ঘটতে করতে করতে আবার এখানে আসলে আসে আবার তাপ নিল, এটা একটা ডাব্লিউ। তাহলে যদি বলো 3 চক্র তাহলে এটা 3 ডাব্লিউ হবে, আর নর্মালি আমরা এটা কয় চক্রের ডাব্লিউটা, 1 চক্রের ডাব্লিউ। আর এই যে বিদ্যুৎ শক্তি নিচ্ছে, এটা কে নিচ্ছে, এটা এই মূল চালিকা শক্তি কিন্তু এই কম্প্রেসর, এটা হলো কম্প্রেসর যান্ত্রিক শক্তিটা নিচ্ছে। তাহলে কম্প্রেসর যান্ত্রিক শক্তিটা নেয়, কম্প্রেসর কিন্তু মূল খেলাটা খেলে প্রথম, এই যে বাষ্পটাকে কম্প্রেসর কি করতেছে, তরলে রূপান্তরিত করছে, চাপ দিচ্ছে প্রচন্ড, চাপ দেওয়ার কারণে এই যে খাদ্যের যে তাপ দেওয়ার কারণে তরল হচ্ছে, তরল বস্তু তো গ্যাস থেকে তরলে তাপ ছেড়ে দিবে, ওই যে তাপটা ছেড়ে দিচ্ছে কোন তাপটা, বুঝছো কি, এইটা নেওয়ার কারণে সে বাষ্প হয়েছে না, তারপরে এই প্রচন্ড চাপ দিয়ে সেটাকে তরল বানাচ্ছে, তরল বানায় কি হবে, এখন এই এক্সট্রা তাপটা বের হয়ে যাবে, এইভাবে রোটেট করতে থাকবে। তা বুঝতে পারছো? আচ্ছা থ্যাঙ্কস। সহজ কথা কইতে আমার সহজ কথা যায় না বলা, ফিজিক্সে আমরা কি উদ্দীপক নিয়ে টেনশন করবো না, চাইছি কারণ সেটা নিয়ে সলভ। এখন এখানে দেখো, আচ্ছা এটা একটু ভিন্ন অঙ্গি কি করি, একটা আদর্শ কারণে শীতল প্রকাশের তাপমাত্রা, তার মানে অবশ্যই এটা T2, পরিবেশের তাপমাত্রা মানে ঘরের তাপমাত্রা, আমরা কনসেপ্ট করলাম, কনসেপ্টের কাহিনীগুলো করিও ভালো করে। আচ্ছা শীতল এটা কি T2, আর এটা কি পরিবেশের তাপমাত্রা, তাহলে এটা কি উত্তপ্ত বস্তুর তাপমাত্রা, এটা কি T1, এর রেফ্রিজারেটর এটা কার মান, কে এর মান চাইছে, দেখো তো কার্য সহগ চাইছে না, কে এর মান বা এটা চাইছে, এর কম্প্রেসর প্রতি চক্রে, দেখো তো প্রতি চক্রে এর প্রকোষ্ঠ থেকে মানে ভিতরের প্রকোষ্ঠ থেকে মানে মাছ থেকে, সহজ হিসাব মাছ থেকে কি পরিমাণ তাপ অপসারিত করে, চল তা মাছ থেকে কি পরিমাণ তাপ অপসারিত করে আমরা সেটা করবো, তাই না। প্রথম প্রশ্নটা কি চাইছে, কার্য সহগ, তা আমরা বলো তো কে ইকুয়াল কি লেখা যায়, দেখো তো এটা কি T1, এটা না এটা T2, আর এটা কি রে, এইটা T2, হ্যাঁ এটা কি T1, তাহলে আমরা কি লিখবো T2 বাই T1 মাইনাস T2 না। এখন বলো তো এইটার মানটা কত, -5 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি বানাইতে হবে, কেলভিন, আর এটার মান কত 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কি বানাইতে হবে, কেলভিন। তাহলে তুমি একটা কে এর মান পাবা কিনা বলো না, কে এর মান একটা পাবা, এখানে মানটা করে দেখিও 7.66। এবার আমাদের কাছে তারপরে কি চাইছে, কম্প্রেসরের প্রতি চক্রে এর প্রকোষ্ঠ থেকে কি পরিমাণ তাপ, তাহলে এই প্রকোষ্ঠ থেকে তাপ, আমি বলতেছি প্রকোষ্ঠ থেকে মানে মাছ থেকে কি পরিমাণ তাপ রেখেছে, ভিতরে প্রকোষ্ঠ থেকে, তাহলে মাছ থেকে তাপ। তাহলে এবার বলো কে এবার কি লেখা যায়, বলো ডাব্লিউ বাই কিউ1 না, এটা এখন গুণন করো, কে এবার কি লেখা যায়, লেখা যাচ্ছে কি দেখো তো,
দেখ এইটা এখানে আমরা বা লিখি, তাই তো? এবার বলো এটা আর্গুমেন্ট করলে কি হবে বলো? ডাব্লিউ ইকুয়াল কি আছে কে Q1। এখন কে এর মানটা তুমি কোথায় পাইছো বলো না? এই যে কে এর মানটা এখানে পাইছো, আর কিউ এর মানটা কি? আচ্ছা কিউ এর মানটা তাহলে দেখো যে এখানে এটা হলো T2 এর মান, এটা T1 এর মান। T2 T1 দিয়ে আমরা কে পাইছি, আমাদের কাছে কে এর মান তো পাইলাম। তারপর আমাদের কাছে চাচ্ছে ভিতরের প্রকাশ থেকে, এখানে কিন্তু ভিতরের হবে, একটু ভুল হয়েছে। ভিতরের প্রকাশ থেকে কি পরিমাণ তাপ অপসারিত হয়, আর ভিতরের প্রকাশ মানে মাছ মাংস থেকে কি পরিমাণ তাপ বের করে ডাব্লুর মান। তাহলে আমাদের ডাব্লুর মানটা চাইছে, কে এর মানটা তো উপর থেকে পাওয়া যাচ্ছে, ডাব্লুর মানটা চাইছে না। আর এইটা হলো, এটা কোন তাপ? কম্প্রেসার যে শক্তিটা নিয়ে চলে, আমরা লিখে দিয়েছি কিন্তু তড়িৎ শক্তিটা। এই তড়িৎ শক্তিটা কিন্তু এখানে কম্প্রেসারের শক্তিটা কিন্তু উদ্দীপক এখানে দেওয়া আছে 500 জন। কতজন? এই যে 500 জন, এটা কিন্তু কম্প্রেসারের শক্তি। তাহলে এটা কার মান? Q1 এর মান। এটা কার মান বলো? Q1 এর মান। এটা মিসিং হয়েছে কিন্তু ইয়াতে, এটা ঠিক করে নেব প্রশ্নটা। তা থ্যাঙ্কস। তারপর এখানে মোট মানটা কত আসতেছে, এটা একটু বাসায় করিও। 3.83 × 10⁻³ জন। আচ্ছা আশা করি বুঝতে পারতেছো। থ্যাঙ্কস, করিও বাসায় এগুলো।